সম্প্রতি পিনাকি ভট্টাচার্য জামাত ইসলামের যে উপকার করছেন, জামাত ইসলামের পলিটিক্যাল স্ট্যান্সকে যেভাবে ডিফেন্ড করছেন, এটা অভূতপূর্ব। জামাত শিবিরের উচিত তার প্রতি কৃতজ্ঞ হয় এবং তাকে ধন্যবাদ জানানো। আমি ধন্যবাদ জানাই। তো দর্শক, আমি প্রথমে বলে নিই যে পিনাকি ভট্টাচার্য ইজ নেভার জামাত ইসলামী। তিনি কখনোই জামাত ইসলামী নয়। তিনি জামাত বিরোধীও নন। তিনি একজন অ্যাক্টিভিস্ট, বিশ্লেষক, গবেষক, লেখক। বেসিক্যালি তিনি একজন অ্যাক্টিভিস্ট। তিনি জামাতের কাছ থেকে টাকাও খান না এবং জামাতের লোকজনের উচিত হবে না পিনাকি ভট্টাচার্যকে জামাত মনে করা। পিনাকি ভট্টাচার্যকে একজন অ্যাক্টিভিস্টই মনে করুন। এই পিনাকি ভট্টাচার্য তার যে নৈতিকতা, তার যে নিরপেক্ষতা বা দেশের স্বার্থে তার যে কাজ, ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে তার যে অ্যাক্টিভিজম, এগুলোর একটা বড় সুফল পাচ্ছে জামাত ইসলামী। জামাতকে নানানভাবে পিনাকি ভট্টাচার্য ডিফেন্ড করছেন। আমি আবারও বলছি, জামাতকে জামাতের প্রতি ভালোবাসা থেকে ডিফেন্ড করছেন, আমি এটা মনে করি না। এটা পিনাকি ভট্টাচার্যের যে অ্যাক্টিভিজম, আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে লড়াই, ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তার যে লড়াই, সেজন্য পিনাকি ভট্টাচার্য বাধ্য হচ্ছেন জামাত ইসলামের মতো একটা ফোর্সকে ডিফেন্ড করতে। দর্শক, জামাতকে যেসব পয়েন্টে পিনাকি ভট্টাচার্য ডিফেন্ড করছেন, যাদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে বলছেন, এটা জামাত নিজেরা কখনো পারত না, জামাতের পক্ষে সম্ভব ছিল না। আর আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্যের যে তাসির, তার যে প্রভাব, এটা বড় রাজনৈতিক দলের চাইতে অনেক ক্ষেত্রে বেশি। অর্থাৎ সেই পিনাকি যখন জামাতকে ডিফেন্ড করেন, তার প্রভাব অপরিসীম। তার আগে আরেকটা কথা বলে নি, দেখেন জামাতের লোকজন রাজনীতি শিখে কার কাছ থেকে? সাপোজ জামাতের একজন রোকন, শিবিরের একজন সাথী বা সদস্য, জামাতের ইন্টারনাল তরবিয়ত প্রোগ্রামগুলোতে রাজনৈতিক যে ব্যাখ্যা দেওয়া হয়, সেগুলো শিখে কি তারা রাস্তাঘাটে কিংবা ফেসবুকে, রাস্তাঘাটে কথা বলে কিংবা ফেসবুকে লেখে, চায়ের দোকানে আড্ডায় বলে? না। বাস্তব কথা হচ্ছে, বিলিভ ইট অর নট, পিনাকি ভট্টাচার্য থেকে শিখে, আমাদের কাছ থেকে শিখে। এমনকি জামাতের বা শিবিরের প্রোগ্রামে যারা তরবিয়তমূলক প্রোগ্রামে বক্তব্য দেয় বা প্রশ্নোত্তর দেয়, তারাও শেখে এই পিনাকিদের কাছ থেকে। বুঝতে পারছেন? এটা বাস্তবতা, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। জামাতের ওরকম কোনো শক্তিশালী রিসার্চ সেল নেই বা এরকম কোনো অ্যাক্টিভিস্ট নেই একেবারে সাংগঠনিক, যে কোন বিষয়ে কি কথা বলতে হবে সব ওই সংগঠনের ওই দৃষ্টিভঙ্গি ঠিক করে দিবে, এটা নেই। থাকলেও আমার জানা নেই, এবং জানা থাকলেও তাদের তাসির নেই। এই জন্য জামাত শিবির কর্মীদের কিংবা নেতাদের উপর প্রভাব বিস্তার করে পিনাকি ভট্টাচার্যদের ভিডিও, অনেক ক্ষেত্রে আমাদের বক্তব্য। সেই পিনাকিরা যখন জামাতকে ডিফেন্ড করেন, সেটা কার্যকর হয়, সেটা টেকসই হয়, সেটার উপকারিতা অনেক বেশি। সাম্প্রতিক কয়েকটা ঘটনা আমি দেখাবো, যেটা জামাত নিজেরা পারতই না এবং চেষ্টাও করেনি বা করবেও না। জামাত চেষ্টা করবেই না, আমি জানি। যেমন হেফাজতের আমিরের নামে একটা নিউজ ভাইরাল হয়েছে এই 5 এপ্রিলের 2025 সালের কথা। হেফাজতের সাথে জামাতের ঐক্যের কোনো সম্ভাবনা নেই, হেফাজতের আমির। মানে জামাত কোন ইসলামী দল না, হেফাজতের সাথে জামাতের ঐক্যের কোনো সম্ভাবনা নেই, এইসব কথা নিয়ে আমরা আগেই প্রতিবাদ করেছি। কিন্তু হেফাজতের আমির, তার যে মাথা ঠিকমতো কাজ করছে না, তার ব্রেইন যে এখন ইনএক্টিভ, এই বিষয়টা বলার সাহস কখনো জামাত ইসলামী কেউ পাবে না। কারণ জামাতের নীতি হচ্ছে যে এই কওমি আলেম ওলামারা জামাতকে যতই গালি দিক, তারা কখনো তাদেরকে গালি দিবে না, এমনকি প্রতিবাদও করবে না, আনুষ্ঠানিক বিবৃতিও দিবে না। হেফাজত যদি জামাতকে নাজায়েজ দল হিসেবে লিখিত ফতোয়া ইস্যু করে আমিরে হেফাজতের নেতৃত্বে, তারপরও জামাত ইসলামী তাদের বিরুদ্ধে বিবৃতিও দিবে না। এটা হচ্ছে জামাতের রাজনীতি। কারণ তাদের সাথে কখনো বিরোধে জামাত জড়াবে না। হয়তোবা জামাতকে যদি হেফাজত গালি দেয়, তখন আমরা হেফাজতকে পাল্টা গালি দিতে পারি। যেমন আমি বলেছি যে হেফাজত একটা দৈনিক অর্গানাইজেশন, এটা আমরা করতে পারি, কিন্তু জামাত কখনো এটা করবে না। তো এই যে কথাটা, হেফাজতের সাথে জামাতের ঐক্যের কোনো সম্ভাবনা নেই, এই যে আমিরে হেফাজত ইসলামের আমিরের যে দেশ বিরোধী, ইসলাম বিরোধী যে কথাবার্তা, এটার প্রতিবাদ জানানো বা এর ব্যাখ্যা দেওয়াটা জরুরি, যেটা জামাত দিতে পারবে না। এই ব্যাখ্যাটা আমরা তো দিয়ে দিচ্ছি, আর আমাদের চাইতে অনেক বড় মাপের ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য দিয়ে দিয়েছে। এখন এই পিনাকি ভট্টাচার্যের মতো গ্রহণযোগ্য ব্যক্তি, দেখেন পিনাকির কথা এখন সবাই বিশ্বাস করে,
আওয়ামী লীগ এবং বিএনপির কিছু পান্ডাবাদে সবাই পিনাকির কথা বিশ্বাস করে। অতএব এই পিনাকি ভট্টাচার্য যখন হেফাজত ইসলামের আমিরের এই বক্তব্য ডিনাই করেন, তার বক্তব্যের যুক্তি খণ্ডন করেন, তখন এটা জামাতের জন্য বিশাল একটা উপকার হিসেবে আমি দেখতে চাই। পিনাকি কি করেছে দেখেন, এই যে নিউজ পিনাকি শেয়ার করেছে, হেফাজতের সাথে জামাতের ঐক্যের কোনো সম্ভাবনা নেই। হেফাজত আমির তার এই বক্তব্য, যদিও পরবর্তীতে এ ধরনের বক্তব্যের একটা ব্যাখ্যা হেফাজত দিয়েছে, তো এই বক্তব্যের প্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্য লিখেছেন তার নতুন ফেসবুক পেজে, আমি প্রায় নিশ্চিত হেফাজত আমির মহিবুল্লাহ বাবুনগরী সাহেব এমন কোনো বক্তব্য দেননি। যদিও জামাত ইসলামী কোনো ইসলামী দল না, এ ধরনের বক্তব্য কিছুদিন আগেও হেফাজতের আমির দিয়েছে, কিন্তু মজার বিষয় জামাত ওটাকে ভ্যালু দেয়নি এবং ওই হেফাজত আমিরের বক্তব্য কেউ গণেই না। হেফাজতের আমিরকে মানুষ সুস্থই মনে করেন, ওটার কেউ দামই দেয় না। এখন পিনাকি বলছেন যে আমার বিশ্বাস, আমি প্রায় নিশ্চিত যে এই বক্তব্য তিনি দেননি। বর্তমানে হেফাজতের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অনেকটাই বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। তো এই যে আমি যে হেফাজতকে দহিংসা অর্গানাইজেশন বলেছি, প্রমাণ পেয়েছেন, পিনাকিও তো বলছেন যে বিশৃঙ্খল অবস্থায়। বিশৃঙ্খল ধৈঞ্চা এটা খারাপ অবস্থা কোনো জিনিস দেখবেন না। মানে ধৈঞ্চা মানে কি জানেন, যারা বরিশাল অঞ্চলে তারা জানেন, মানে ধৈঞ্চা একটা গাছ, যে গাছটা অত্যন্ত নড়বড়ে, যেটা একটু চাপ দিলেই ভেঙে যায়, যে ধৈঞ্চা দিয়ে আপনি ভালো কোনো কাজ করতে পারবেন না, ভারী কোনো কাজ করতে পারবেন না। এই ধৈঞ্চা শুকিয়ে গেলে তা দিয়ে আপনি ভাত রান্না করতে পারবেন, আগুনের জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবেন। এরকম ধৈঞ্চা, টাঙ্গি, পাটের ভিতরে যেটা হয়, এগুলো হালকা নড়বড়ে, টেকসই কিছু না। এরকম আপনি এটাকে ওইভাবে গাল হিসেবে নেবেন, এটা না বুঝে হয়তো পারেন। এখন এটাই যে নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খল একটা অবস্থা, কোনো ভার নিতে পারে না। তো পিনাকির বক্তব্যের অর্থ হচ্ছে যে হেফাজত একটা ধৈঞ্চা অর্গানাইজেশন। হেফাজত আমির মহিবুল্লাহ বাবুনগরী সাহেবও তার পূর্বসূরি আল্লামা শফির মতো অত্যন্ত বয়োবৃদ্ধ। তবে ব্যক্তিগতভাবে তিনি জামাতের মওদুদি মাদ্রাসা বিরোধী এবং বিএনপির প্রতি কিছুটা সহানুভূতিশীল। তো এখানে এই যে বিএনপির প্রতি সহানুভূতিশীল, একজন আলেম বিএনপির প্রতি সহানুভূতিশীল, এটা বলে তো একটা বাঁশ দিলেন মহিবুল্লাহ বাবুনগরীকে পিনাকি ভট্টাচার্য। হেফাজত আমির বিএনপির প্রতি সহানুভূতিশীল, এত বড় কথা বলার সাহস জামাতের কেউ পেত না, কিন্তু এই কথা বলাটা, এই কথাটা জরুরি ছিল, এটা পিনাকি ভট্টাচার্য বলতে পেরেছেন। আমার ধারণা হেফাজতের কিছু উচ্চাভিলাষী নেতা নিজেদের স্বার্থে আমিরের বিএনপির প্রতি দুর্বলতা এবং কঠোর জামাত বিরোধী অবস্থানকে ব্যবহার করে আমিরের নাম নিয়ে এই ভুয়া বিবৃতি প্রচার করছে। অন্যথায় হেফাজতের গঠনতান্ত্রিক কাঠামো অনুযায়ী এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং সরাসরি রাজনৈতিক বিষয়ে এমন খোলামেলা বিবৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। তো এই পিনাকি ভট্টাচার্য এই বক্তব্যের পর কিন্তু হেফাজত পিছু হটেছে, তারা কিন্তু এই কারো বিরুদ্ধে অথবা জোট টোট এগুলো থেকে ফিরে আসার ঘোষণা দিয়েছে। তো এই পিনাকিরা হেফাজতের আমিরের এইভাবে ভদ্র ভাষায় সমালোচনা করে তাদেরকে লাইনে আনতে পারেন, জামাত বিরোধী থেকে ফিরিয়ে আনতে পারেন। অতএব এটা জামাতের জন্য একটা বড় উপকার। দর্শক, এই মাহফুজা নাম বা আরো অনেকে জামাতের ভোট কত পার্সেন্ট, এটা নিয়ে ভারতে বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে। এটার জবাব জামাতের কেউ কেউ দিচ্ছেন, আমরা দিয়েছি, কিন্তু পিনাকি জবাব দিলে যতটা তাসির হয়, অন্য কেউ জবাব দিলে ততটা তাসির পড়ে না। পিনাকি এ বিষয়ে জবাব দিয়েছেন জামাতের পক্ষ নিয়ে। জামাতের পক্ষ নিয়ে এটা ভুল, আধিপত্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদীদের যে কোনো প্রপাগান্ডার বিরুদ্ধেই পিনাকি সোচ্চার থাকেন। জামাত ইসলামীর ভোট কত? অনেকে বলেন 3 থেকে 4%। 1991 সালে জামাতের ভোট ছিল 12%। অথচ একজনে বলে যে জোটগতভাবে নির্বাচন করেও সর্বোচ্চ ভোট 8%। অনেকে বলে এরা জানে না যে 91 সালে জামাতের ভোট কত ছিল, 12%-এর বেশি। সব ইসলামী দল মিলে 14%-এর বেশি। এখানে আরেকটা বিষয় যে জামাতের একার ভোট 12.5% প্রায়, আর অন্য সব ইসলামী দল মিলে 1.5%। আমার অনুমান এই ভোট এখন 3 গুণের বেশি। আর জামাত এটাই বলছে যে জামাতের ভোট কমপক্ষে 36% এখন বাংলাদেশে। বিএনপির জ্বালাপোড়া এখানে, জামাতের সমস্যা, তারা কনফিডেন্ট না। ওয়েস্ট মনে করতেছে জামাত আসলে তো হোমাশা, এটার ব্যাখ্যা আমি দিলাম না। ইনফ্যাক্ট একটা লুজ কোয়ালিশন যদি হয় জামাত, এনসিপি এবং অন্যান্য ইসলামপন্থী দলের, তাহলে কিন্তু আগামী কাল ইলেকশন হলে বিএনপি খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়বে। সোশ্যাল মিডিয়া যদি এন্টি বিএনপি কোয়ালিশনের সাথে থাকে, আমি লিখে দিতে পারি বিএনপি কোনো চান্স নেই ইলেকশনে জেতার। এজন্যই বিএনপি সোশ্যাল মিডিয়ার উপরে বিলা। এই যে জামাতের ভোট এখন 36%, জামাত ক্ষমতায় আসতে পারে, কোন শক্তিশালী ন্যারেটিভ এখন পর্যন্ত জামাত নিজেরা তৈরি করতে পারেনি, পিনাকিরা তৈরি করে দিচ্ছেন। আমি বলছি বারবার জামাত ক্ষমতায় আসবে, সম্ভব, পিনাকিরা সেটা বলছেন। এখন আগামীর সরকার হবে তারাই যারা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের সাথে রাখতে পারবে।
আর আপনারা জানেন যে বিএনপির কোনো সুযোগ নেই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের সাথে রাখতে। তো বিএনপির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারা? ওই ইসকন সাহেব, যাদেরকে মানে মানুষ এখন ঘৃণা করে, গালাগালি করে, যারা জনসম্মুখে আসার মতো কোনো ইমেজই রাখে না, যারা চরম বিতর্কিত হয়ে গিয়েছে। আপনি মানেন বা না মানেন, সোশ্যাল মিডিয়া আজকে কিং মেকার। ভুল জায়গায় সাড়া দিয়েন না, এখনো সময় আছে। আমার ট্রানজিশনাল সরকার ছাড়া বিএনপির সামনে আর কোনো অপশন নেই। এটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝে তত ভালো। এর মানে পিনাকির নতুন থিওরি হচ্ছে যে ট্রানজিশনাল সরকার, এটার পক্ষে এখন জোরালো তৎপরতা চালাচ্ছেন। যাই হোক দর্শক, জামাতকে এভাবে ডিফেন্ড করছেন, জামাতের পক্ষে নানান ন্যারেটিভ নির্মাণ করছেন বা বিভিন্ন প্রপাগান্ডার জবাব পিনাকি দিচ্ছেন, যার প্রভাব জামাতের অফিসিয়াল স্টেটমেন্টের চাইতে বেশি শক্তিশালী। এই জন্যে পিনাকি ভট্টাচার্যকে ধন্যবাদ দেওয়া উচিত। এখন ধন্যবাদ বিবৃতি দেওয়ার দরকার নেই, পিনাকির বক্তব্য শুনবেন, শেয়ার করবেন, পিনাকিকে কেউ গালি দিলে তার প্রতিবাদ করবেন। এটাই হচ্ছে পিনাকিকে ধন্যবাদ দেওয়ার পদ্ধতি।